নমস্কার দর্শকবৃন্দ, আমার চ্যানেল এইচআর গেমিং এন্ড আদার নলেজে আপনাদের স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার যে ফর্মটি প্রকাশিত হয়েছে ১৩ পাতার যে ফর্মটি, সেটি সম্বন্ধে ভালোভাবে বিশ্লেষণ করব। ফর্মটি কীভাবে নিখুঁতভাবে বিনা ভুল করে আপনারা ফিল আপ করতে পারবেন, সেটি এখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরব। তাহলে দেখুন, প্রথমে এখানে বলা আছে যে পারিবারিক পরিচয় কয়েন। এখানে পারিবারিক পরিচয় বলা আছে। এই পারিবারিক পরিচয়ের মধ্যে আছে পরিবারের প্রধানের নাম, এই জয়েট, হেড অফ ফ্যামিলি। এখানে হেড অফ ফ্যামিলির জায়গায় পুরো নাম যেটা লিখতে বলেছে, এখানে আপনাকে লিখতে হবে যে বাড়ির মধ্যে আপনারা যদি ৫ জন মেম্বার থাকেন বা ৪ জন মেম্বার আছেন, তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে সবথেকে বড়, যে তার নাম এখানে লিখতে হবে। এরপর এরপর এখানে জন্ম তারিখ, দিন, মাস ও বছর। এখানে আপনার জন্ম তারিখ প্রথমে আছে, প্রথমে এখানে দিন, যেমন এখানে আপনারা যেমন কারো যদি ডেট অফ বার্থ ধরুন ১১/৪/১৯৯০ এরকম যদি হয়, তাহলে প্রথমে ১১, তারপরে একটু ড্যাশ দিয়ে ০৪, তারপর একটু ড্যাশ দিয়ে ১৯৯০ এভাবে লিখে দেবেন। এরপর এরপর পরিবারের প্রধানের এরপর পরিবারের প্রধানের লিঙ্গ, মানে এখানে যে পরিবারের প্রধানের যে নাম দিচ্ছেন, সে যদি পুরুষ হয়, তাহলে এখানে পুরুষের রাইট দেবেন। যদি এখানে পরিবারের হেড যদি মহিলা হয়, তাহলে এখানে মহিলাদের রাইট দেবেন। এরপর পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে পরিবারের প্রধানের আধার নম্বর ১২টা নম্বর এখানে লিখে দেবেন। এরপর ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, এটা আপনাদের লিখলেও পারেন, যারা জানেন তারা লিখবেন, না লিখলেও হবে, মানে ফাঁকা রেখে দেবেন, এখানে লেখার দরকার না। এরপর পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারে আপনাদের যতজন সদস্য আছে, ধরুন ৪ জন সদস্য আছে, তাহলে এখানে ৪ লিখলেন। যদি ৫ জন সদস্য হয় বা ৬ জন সদস্য হয়, ৬ জনে এভাবে ৬ লিখবেন। এরপর এরপর এখানে ঠিকানা, এখানে দেখুন স্থায়ী ঠিকানা লেখা আছে। আপনার আপনার পোস্টাল অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা, আপনি যেখানে বসবাস করছেন বা বরাবর যেখানে থাকেন, সেখানের গ্রাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, জেলা, পিনকোড সব লিখে দিবেন। এরপর এরপর এখানে যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ নম্বর এখানে লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরযুক্ত মোবাইল নম্বর। প্রধান, এখানে যে প্রধানের নাম লিখে যান,
সেই প্রধানের মোবাইল আধারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, সেই মোবাইল নম্বরটি 10টি নম্বর এখানে লিখে দিবেন। এরপর ৯ নম্বরে আছে এরপর ৯ নম্বরে আছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তাহলে এখানে পরিবারের প্রধান এই যে এখানে এখানে হচ্ছে মেন ফর্মটা শুরু হচ্ছে। এখানে দেখুন লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যারা করছেন তাদের তথ্য এখানে দিতে হবে। তাহলে কি পরিবারের প্রধান এখানে আছে। এখানে ১ম এ আছে পরিবারের প্রধান এই যে পরিবারের প্রধান যদি মহিলা হয় তাহলে তাহলে এখানে হ্যাঁ করবেন, হ্যাঁ রাইট দেবেন। কিন্তু পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে তাহলে এই হ্যাঁ রাইট দিবেন না। তাহলে এই হ্যাঁটা ফাঁকা রাখবেন। এরপর সদস্য 1 সদস্য 1 এ এখানে ১ম এ সদস্যের এখানে নাম লিখবেন। তারপরে এইখানে জন্ম তারিখ লিখবেন। তারপরে এখানে লিখবেন লিঙ্গ অর্থাৎ জেন্ডার। সদস্য 1 যদি মহিলা হয় তাহলে এখানে এ ফিমেল লিখবেন। আর যদি পুরুষ হয় তাহলে এম মেল লিখবেন। এরপর এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এখানে যদি এখানে যদি সদস্য 1 পরিবার প্রধানের ওয়াইফ হয় তাহলে এখানে ওয়াইফ লিখবেন। এখানে ওয়াইফ লিখবেন। এরপর এখানে আধার নম্বর লিখবেন সদস্য 1 দিয়ে যার নাম লিখছেন তার আধার নম্বর দিবেন। সেইভাবে সদস্য 2 ও ফিল আপ করবেন। একইভাবে সদস্য 2 এর যার নাম লিখবেন তিনি যেন পরপর ক্রমান্বয়ে থাকে। সদস্য 1 এ বড় থাকবে। ১ম এ হেড অফ দ্য ফ্যামিলি বড় হবে। সদস্য 1 এ তারপরে তার এজ একটু কম হবে। আ দ্বিতীয় দ্বিতীয় সদস্য 2 এ পরপর এজ ক্রমান্বয়ে পরপর লিখবেন। সদস্য 1 যদি মহিলা হয় তাহলে তার হ্যাঁটা এখানে রাইট দিবেন। তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডার এপ্লাই করতে পারবেন। সেজন্য হ্যাঁ রাইট দিবেন। এরপর সদস্য 2 ও যদি মহিলা হয় আর তিনিও যদি 25 থেকে 60 এর মধ্যে তার বয়স হয় তাহলে তিনিও অন্নপূর্ণা ভান্ডার এপ্লাই করতে পারবেন। তখন তার পাশের বক্সে হ্যাঁ রাইট চিহ্ন হবে। এভাবে আপনাদের যতজন সদস্য আছে সবাইকার তথ্য ফিল আপ করবেন। সদস্য 3 বা সদস্য 4 যদি 25 থেকে 30 এর থেকে কম হয় বা সদস্য 3 পুরুষ হয় বা সদস্য 4 যদি মহিলা হয় কিন্তু 25 থেকে 30 এর বয়সের থেকে কম হয় তাহলে এগুলো হ্যাঁগুলো বক্সগুলো তাদের রাইট দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ বক্সগুলো তাদের রাইট দেওয়ার প্রয়োজন নেই।
এরপর ১০ নম্বর। ১০ নম্বরে বলা আছে, তারপর ১০ নম্বরে বলা আছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে ১ম এ আছে HOF, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তা ১ম এ এখানে ব্যাংকের নাম লিখতে হবে। 2nd এ এখানে অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। আর 3rd এখানে IFSC কোড নম্বর লিখতে হবে। তবে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো দিতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো যেন ডিবিটি লিঙ্ক থাকে। কারণ অনেকের ২ বা ৩ এর বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। কিন্তু যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের তথ্য এখানে দেবেন। তবে এখানে তবে এখানে এখানে যে ব্যাংকের তথ্য দিচ্ছেন সেই ব্যাংকগুলি যেন ডিবিটি লিঙ্ক থাকে। কারণ কোনো ব্যক্তির ২ বা ৩ এর বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে বা একটি ব্যাংক অ্যাকাউন্টও থাকতে পারে। কিন্তু ডিবিটি লিঙ্ক সেই ব্যাংকে থাকলে তবেই সেই ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর বা IFSC কোড এখানে তথ্য পূরণ করবে। সেই একইভাবে এই হেড অফ দ্য ফ্যামিলির মতো সদস্য 1 এর তথ্য, ব্যাংকের তথ্য এখানে দেবেন। তারপর সদস্য 2 এর দিবেন। তারপর সদস্য 3 এর দিবেন। তারপর সদস্য 4 এর দেবেন। যদি আপনার সদস্য আরো বেশি থাকে তখন বাকি সদস্যদেরও দিবেন এখানে। এরপর ১১ নম্বর। ১১ নম্বরে কি বলা আছে? ১১ নম্বরে বলা আছে যে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকা তথ্য এখানে দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর অর্থাৎ ভোটার নম্বর লিখতে হবে। আর এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে বিধানসভা নম্বর বা তিনি যে পার্টির ভোট দেন সেই পার্টি নম্বর এখানে লিখতে হবে। এটি আপনি আপনাদের যে ভোটার কার্ড আছে তার পেছন পাতায় বা পেছনের পৃষ্ঠায় এটা দেখতে পাবেন। সেইভাবে সদস্য সদস্য 1 এরও ভোটার নম্বর এবং তার বিধানসভা ও পার্ট নম্বর এখানে দেবেন। একইভাবে সদস্য 2 এর, সদস্য 3, সদস্য 4 এদেরও ফিল আপ করবেন। এরপর আছে বিভাগ। ১২ নম্বরে হচ্ছে বিভাগ। বিভাগে কি আছে? এখানে লেখা আছে আপনাদের পরিবার কি জেনারেল, না UR বা EWS আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণী, না তপশিলি জাতি, না ST, না OBC, এসব জনগোষ্ঠী বা উপজাতি বা জাতির সঙ্গে সম্পর্কিত কিনা। আপনার যে কাস্টের হবে আপনি সেই কাস্ট এখানে আপনাকে লিখে দিতে হবে। যদি জেনারেল কাস্ট হয় তাহলে জেনারেলের উপর রাইট মারতে হবে। যদি SC কাস্ট হয় তাহলে STর উপরে রাইট দিতে হবে। আ এরপর এখানে আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এই রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির জন্য ১ম এ আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনাদের ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ রাইট দেবেন। যদি না থাকে তাহলে না এ রাইট দেবেন।
যদি হ্যাঁ রাইট দেন, তাহলে এখানে আপনার ২ নম্বরে বলা আছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন। তা কার্ডের ধরন আপনার যদি আপনার যে কার্ডের ধরন হবে সেখানে রাইট দেবেন। ধরুন এখানে P বলেই যে আপনার কার্ডের ধরন, তাই এখানে রাইট দিলেন। এরপর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি পরিবারটি রেশন দোকান থেকে প্রতি মাসে রেশন তোলে, তাহলে এখানে হ্যাঁ রাইট দেবেন। আর যদি না তোলে তাহলে না এ রাইট দেবেন। সম্পদ, সম্পদে আছে, এখানে লেখা আছে যে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয়, তাহলে এখানে আপনার হ্যাঁ এ রাইট দেবেন। আর যদি আপনার ৩ এর থেকে কম পাকা ঘর আছে, তাহলে আপনি না এ রাইট দেবেন। এরপর পারিবারিক জমির মালিকানা। যদি আপনার বাড়ির বাড়ির পারিবারিক জমির মালিকানা হিসেবে আপনার তো যদি পর্চা বা দলিল থাকে, তাহলে এখানে হ্যাঁ এ রাইট দেবেন। যদি না থাকে তাহলে না এ রাইট দেবেন। যদি হ্যাঁ হয়, তাহলে আপনার এখানে পর্চা বা রেজিস্ট্রেশন কপি বা মিউটেশন কপি আপনার জেরক্স দিতে হবে। এরপর ৩ নম্বরে আছে পরিবার সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এখানে যদি আপনার পুরো জমি আপনার সদস্যদের যদি আলাদা, আলাদা করে ভাগ করা থাকে জমি অংশ, কিন্তু সেই সব অংশগুলি একসঙ্গে টোটাল করে মোট করে যে শতক হবে সেটি এখানে দিবেন। ধরুন টোটাল করে আপনার ২০ টোটাল করে ধরুন আপনার ২০ শতক হচ্ছে। তো এখানে ২০ লিখবেন। এরপর ৪ নম্বরে আছে যানবাহন। আপনি কি পরিবারের কোনো সদস্য আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক বা অবাণিজ্যিক মোটর ৪ চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয়, তাহলে এখানে রাইট দেবেন। আর যদি না হয়, তাহলে এখানে না এ রাইট দেবেন। যদি হ্যাঁ হয়, তাহলে এখানে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন। যদি ২ টি গাড়ি থাকে তো ২ টি, যদি ৪ টি গাড়ি থাকে তো ৪ টি। আর এখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। এছাড়া এখানে গাড়ির জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তো মডেল। এখানে মডেল নম্বর, এখানে গাড়ির যদি আপনার জিপ বা ট্রাক্টর এরকম কিছু থাকে, তাহলে তার মডেল নম্বর এখানে লিখতে হবে। এরপর ৫ নম্বরে ৫ নম্বর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা আপনাদের বিভিন্ন রকমের সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা থাকতে পারে। যেমন সরকারি স্টার হেলথ বা অন্যান্য লাইফ ইন্সুরেন্স যেমন LIC টাইপের বীমা থাকতে পারে। কিন্তু যদি স্বাস্থ্যসাথী কার্ডও থাকে, তাও এখানে লিখতে হবে। যদি এখানে হ্যাঁ দেই, তো তাহলে এখানে রাইট দিবেন যে আছে। আর এখানে যদি স্বাস্থ্যসাথী হয়, তাহলে এখানে লিখে দিবেন স্বাস্থ্যসাথী, তার প্রিমিয়ামের বিবরণ ৫,০০,০০০ এভাবে লিখে দিবেন। এরপর বাকিদের তথ্য তথ্য যারা নাম স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত আছে, তাদেরও এখানে সরকারি
হিসাবে রাইট দিবেন। যেহেতু স্বাস্থ্যসাথী সরকারি এখানে রাইট দেবেন। সদস্য 1 এর যদি নাম থাকে সরকারিতে রাইট দেবেন। 2 এর যদি নাম থাকে রাইট দেবেন। তাহলে এভাবে যাদের স্বাস্থ্যসাথী বা অন্যান্য সরকারি বিমার সঙ্গে নাম থাকবে তাদের এখানে বক্সে রাইট দেবেন সরকারি না বেসরকারি আর বিমার অঙ্কটা লিখে দেবেন। এরপর আয় বা পেশা, আয় বা পেশা যদি ১ নম্বরে আছে যদি কোনো সদস্য আয়কর বা পেশাগত পদ প্রদান করেন, প্যান বা পিটেক্স। যদি আপনাদের বাড়ির কোনো ব্যক্তি যদি পিটেক্স বা প্যান প্রদান করেন তাহলে এখানেও হ্যাঁ রাইট দেবেন। আর যদি না দেন তাহলে নাই রাইট দেবেন। এরপর ২ নম্বরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। যাদের প্যান কার্ড আছে এখানে ১ম এ প্যান কার্ড যদি কারোর থাকে তাহলে এখানে হ্যাঁ রাইট দেবেন। এরপর যাদের প্যান কার্ড আছে যেমন এখানে তার নাম এবং প্যান কার্ডের নম্বর এখানে দেবেন। প্যান কার্ড অনুযায়ী যে নাম আছে। এভাবে বাকি সদস্য 1, 2, 3 সবাইকার এভাবে ফিল আপ করবেন। এরপর কর্মসংস্থানের ধরন, কর্মসংস্থানের ধরন। ধরুন পরিবারের প্রধান সরকারি ক্ষেত্র বা আংশিক অসময়ের কর্মরত, সরকারি ক্ষেত্র বা আংশিক সময় কর্মরত বা বেকার এরকম যদি কোনো একটি আ কিছুর মধ্যে পড়ে তাহলে সেইটি আপনার যেটা পড়ছে আপনি আপনার প্রধান যে কাজ করেন সেই বক্সে ধরুন সরকারি ক্ষেত্রে কাজ করেন তো এখানে রাইট দেবেন। যদি আংশিক সময় কর্মরত তাহলে এখানে রাইট দেবেন। এইভাবে সদস্য সদস্য 1 এরও এইভাবে ফিল আপ করতে হবে। এবার যদি ধরুন আপনার সদস্য 3 ইনি ধরুন সদস্য 2 ইনি ধরুন এগুলোর মধ্যে কোনোটাই পড়ছে না। তিনি স্টুডেন্ট তখন অন্যান্যতে রাইট দিয়ে এখানে স্টুডেন্ট লিখে দিবেন। এখানে স্টুডেন্ট লিখে দিবেন। স্টুডেন্ট লিখে দিবেন। এরপর ৪ নাম্বার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক ধরুন ৫ জনের মধ্যে আপনার ২ জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক। তাহলে এখানে ২ লিখলেন। আর ৩ জন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তখন এখানে ৩ লিখলেন। এরপর পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে এখানে রাইট দিলেন। আর যদি শিক্ষিত হয় তাহলে তার যোগ্যতা এখানে লিখে দিলেন যে কতদূর তিনি পড়েছেন, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন না পিএইচডি। আর যদি অশিক্ষিত হয় তাহলে এখানে অশিক্ষিতদের এখানে রাইট দিবেন। আর তার এখানে কিছু লিখতে হবে না। এইভাবে সদস্য 1 এ লিখবেন, সদস্য 2 এ লিখবেন, সদস্য 3 লিখবেন। বাকিগুলো এভাবে ফিল আপ করুন। এরপর ৫ নম্বর। ৫ নম্বরে বলা আছে যে কোনো সদস্য কি
কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি আপনার বাড়িতে কেউ আগে কোনো ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েতের কোনো মেম্বার হয়েছিলেন বা কোনো মন্ত্রী বা সাংসদ হয়েছিলেন, তাহলে তার এখানে হাঁ দিতে হবে। আর তার সদস্য নম্বর, কত নম্বর সদস্য তিনি এই বিধায়ক বা সাংসদ বা পঞ্চায়েত মেম্বার ছিলেন, সেই নম্বরটা দিতে হবে। ধরুন এখানে সদস্য নম্বর ২, সদস্য নম্বর ২ ধরুন এখানে পঞ্চায়েত মেম্বার ছিলেন। তখন এখানে সদস্য ২ অন্তত ২ নম্বর দিতে হবে। আর তার যদি মেম্বার ছিলেন, প্রাক্তন মেম্বার বা এখন মেম্বার আছেন, তাহলে তার একটি সহায়ক নথি থাকবে। সেই নথিটি এখানে জেরক্স করে জমা দিতে হবে। যদি না থাকে তাহলে স্বঘোষণা একটা পত্র লিখতে হবে। তারপর সেটা জমা দিতে হবে। আর যদি আপনাদের পরিবারে কেউ এসব না করে থাকেন বা না হন, তাহলে তাহলে শুধু নায়ে এখানে রাইট দিয়ে আর কিছু লেখার দরকার নেই। এরপর ৬ নম্বর, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনাদের পরিবারে যদি কোনো সদস্য পেনশন পান, চাকরির পেনশন পান, তাহলে এখানে হাঁ দিবেন। আর এখানে যদি হাঁ হয় তাহলে পেনশন স্লিপ, অর্থাৎ এখানে পেনশন স্লিপ একটা জেরক্স জমা করতে হবে। আর এখানে কোন সদস্য আপনার ২ নম্বর না ৩ নম্বর, কত নম্বর সদস্য পেনশন পাচ্ছেন, তার নম্বরটা এখানে দিতে হবে। ধরুন ৩ নম্বর সদস্য পেনশন পায়, তখন ৩ লিখলেন। এভাবে। এরপর ৭ নম্বর হচ্ছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? যদি কেউ আপনার সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। তারপরে আছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় আপনার পারিবারিক টোটাল ফ্যামিলির যা ইনকাম বছরে, সেটা এখানে লিখে দিবেন। এরপর সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এখানে সিএএ বলতে যদি কেউ অন্য দেশ থেকে এখানে এসেছে, তারপর নাগরিকের প্রমাণ করাতে এখানে নাগরিকের বৈধ হতে চান, তাহলে তিনি সিএতে আবেদন করেছেন। স তখন এখানে তার আবেদন করা হয়েছে। এখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে রাইট দিতে হবে। আর এখানে আবেদন নম্বর দিতে হবে। আর যদি ইস্যু করা হয়েছে হ্যাঁ হয়, তাহলে এখানে রাইট লিখতে হবে। আর এখানে সার্টিফিকেট নম্বরটা লিখতে হবে। আর যারা এসব যারা ১ম থেকে জন্ম থেকে ইন্ডিয়ান নাগরিক, তাদের এসব করতে হবে না এবং ভোটে নামও উঠেছে তাদের। তাদের এখানে শুধু প্রযোজ্য নয়, রাইট দিতে হবে। হ্যাঁ। একইভাবে সদস্য 1, 2 বাকিগুলো করতে হবে। এরপর ২ নম্বরে লেখা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসব যদি আপনার পরিবারে কারো থাকে, তাহলে ধরুন প্রধানের আছে, তাহলে এখানে প্রধানের সেই কেসিসি কার্ড বা কেসিসি এআরডি কার্ড নম্বর এখানে দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে। আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে বসাতে হবে। আর যদি সদস্য 1 এর কিছু থাকে, এখানে লিখতে হবে। সদস্য 2 যদি স্টুডেন্ট হয়, তাহলে স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে একইভাবে এখানে স্টুডেন্ট আইডি কার্ডের নম্বর, আইডি সংখ্যা আর ইস্যু
কত তারিখে হয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর যদি এসআইআর ২০২৬ এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে যদি আপনার পরিবারের সবারই ভোটে নাম উঠে গেছে, কোনো প্রবলেম হয়নি, আর ভোটে এবারে ভোট দিয়েছেন, তাহলে তাদের এখানে রাইট দিতে হবে, প্রযোজ্য নয়। আর যদি কারোর নাম উঠেনি কিন্তু মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন, তখন এখানে রাইট দিতে হবে এবং তখন এখানে এই জায়গায় রাইট দিয়ে পর মামলার এখানে বিবরণ দিতে হবে, অর্থাৎ মামলাটির মামলা নম্বর দিতে হবে। আর যদি কারোর নাম আপনার পরিবারের পুরোপুরি বাদ চলে গেছে, এসআইআর থেকে পুরোপুরি নাম বাদ চলে গেছে, তখন এখানে নাই রাইট দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এ প্রযোজ্য ৯টি কাজ করবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে রাইট দিতে হবে। একইভাবে সদস্য 1, 2, 3 সবাইকার তথ্য এখানে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয় রাইট হবে। এরপর বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে আপনার পরিবারের সদস্য 1 অর্থাৎ শিশুর নাম, যদি শিশু থাকে তাহলে শিশুর নাম, শিশু কোন শ্রেণীতে পড়ে এবং বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে পড়ছে এবং বিদ্যালয়ের ধরন হিসাবে যদি সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড বিদ্যালয়ে পড়ে তাহলে এখানে রাইট দিতে হবে। যদি বেসরকারি বিদ্যালয়ে পড়ে তাহলে এখানে রাইট দিতে হবে। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে অন্যান্যতে রাইট দিয়ে এখানে লিখে দিতে হবে যে কি টাইপের স্কুলে পড়েছেন। এইভাবে বাকি সদস্যগুলোরও ফিল আপ করতে হবে যদি আপনাদের শিশু সদস্য থাকে। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, ধরুন আপনাদের যদি এখানে শিশু সদস্য থাকে তাহলে আপনার এখানে টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এটিতে আপনাদের রাইট দিতে হবে। কারণ এখানে যদি না দেন তাহলে আপনি সরকারের তরফ থেকে যে ফ্রি টিকাকরণ দেওয়া হয় সেটি যদি আপনি না নেন তাহলে নিশ্চয়ই আপনাকে সরকার ফ্রি টাকাও নাও দিতে পারে। সেই জন্য নিশ্চয়ই যদি আপনাদের শিশু থাকে তাহলে টিকাকরণের বিবরণ ঠিকঠাকভাবে দিবেন। যদি এখানে দেন মানে টিকাকরণ যদি নিচ্ছে, তাহলে এখানে যদি হ্যাঁ দেন তাহলে টিকাকরণ যে পোলিও কার্ড আছে ওই কার্ডটির যে আইডি নম্বর আছে ওটা এখানে লিখে দিতে হবে। আর পোলিও কার্ড দিয়ে ১ কপি জেরক্স এর সঙ্গে জমা করতে হবে। এরপর আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে কোনো সুবিধা পাচ্ছেন? অর্থাৎ যদি পরিবারের কোনো ব্যক্তির কৃষক সম্মান নিধি টাইপের কোনো সুবিধা সরকার থেকে পাচ্ছেন, যেটি আগের থেকে ডিবিটিতে চালু ছিল, তবে এখানে হাইয়ে রাইট দেবেন এবং প্রকল্পের নাম হিসাবে এখানে ১ নম্বরে লিখে দিবেন যে কি প্রকল্প, যেমন পিএম কিষাণ।
কৃষক। কিন্তু ভুল করেও এখানে হ্যাঁ রাইট দেবেন না। ভুল করেও এখানে হ্যাঁ রাইট দেবেন না। কারণ এটার মানে হচ্ছে আপু এই যে এখানে লেখা আছে প্রত্যাহার করতে যা। যে প্রকল্পটি পাচ্ছেন সেটি প্রত্যাহার করতে যান। ওই জন্য হ্যাঁ রাইট দেবেন না। তাহলে আপনার এই প্রকল্পটি চলবে। যেটি পাচ্ছেন না আগের থেকে। এভাবে বাকি সদস্যদেরও যদি কিছু পায় ডিবিটির মাধ্যমে সেগুলি লিখতে হবে। এভাবে লাস্টে এখানে আছে যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এখানে অফিসাররা যদি কোনোভাবে আপনাকে অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ দেয়, তাহলে এখানে কারণটি তাকে লিখতে হবে। এটা সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কারণ বাদ দিলে তবে এখানে লিখতে হবে সরকারি অফিসার থেকে কিসের জন্য বাদ দিয়েছে। এরপর লাস্টে আছে, একেবারে শেষে আছে ঘোষণা বা সম্মতি, যেখানে আপনি পুরো ঘোষণাটি, পুরো তথ্যটি ভালোভাবে ফিল আপ করার পরে আপনি সম্মতি দিচ্ছেন। ওই জন্য এই বক্সে রাইট দিতে হবে যে আমি যা সব উপরে দিয়েছি সব সত্য, এখানে কোনো ভুল তথ্য দিইনি। যদি ভুল এখানে বলা আছে, এখানে লাস্টে বলা আছে যদি এখানে বলা আছে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্যে বলছি মিথ্যা তথ্য দেবেন না, যা দেবেন সত্য দেবেন। এরপর এখানে আপনাকে স্বাক্ষর করে দিতে হবে। অর্থাৎ প্রথমে প্রধানের সই করা দরকার এখানে। যদি প্রধান অশিক্ষিত হয় বা স্বাক্ষর করতে না পারে, তাহলে সেকেন্ড সদস্য নম্বর 1 সাইন করবেন। যদি সদস্য 1 ও অশিক্ষিত হয়, তাহলে সদস্য 2 সাইন করবেন। এরপর লাস্টে এই জায়গাটি যেটাই আছে, এই যে জায়গাটি, এটি আপনাকে এটি আপনাকে যখন যাদের কাছে আপনি জমা করবেন, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা আপনাদের জায়গার কোনো আইসিডিএস অফিস, সেখানে আপনাকে এটি কেটে পর আপনাকে দিয়ে দেবে প্রমাণ হিসেবে রাখার জন্য যে আপনি এটি জমা করলেন ফর্মটি। ঠিক আছে, ধন্যবাদ দর্শকগণ, ধন্যবাদ। যদি আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টেপে দেবেন এবং পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ।